স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুসেন, সাথে আছে আমি শামীম জাহেদি। বিসিকের ৭৪টি শিল্পনগরীর মধ্যে ২০টিরও বেশি স্থাপিত হয়েছে রাজনৈতিক বিবেচনায়। আর এ কারণেই শিল্পনগরীগুলোর যথাযথ ব্যবহার হচ্ছে না বলে জানিয়েছেন বিসিক চেয়ারম্যান। তবে শিল্পমন্ত্রী বলছেন বিসিক শিল্পনগরীর উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। আজ আমাদের আলোচনার বিষয় বিসিক শিল্পনগরীর উন্নয়ন। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের এসএমই কনসালটেন্ট ও বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের প্রাক্তন মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী এবং বিসিকের সাবেক উপমহাব্যবস্থাপক জালাল উদ্দিন আহমেদ। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। উদ্যোক্তা তৈরির মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্প বিকাশে ১৯৫৭ সাল থেকে শুরু হয় বিসিক শিল্পাঞ্চল গড়ে তোলার কাজ। যাত্রা শুরুর পর দেশের নামিদামি অনেক শিল্প প্রতিষ্ঠানের বিকাশ ঘটে শিল্পনগরীগুলো থেকে। তবে বিসিক শিল্পনগরীর সংখ্যা বাড়লেও আগের মতো শিল্প কারখানা গড়ে উঠছে না এসব শিল্পাঞ্চলে। রাজনৈতিক বিবেচনায় শিল্পাঞ্চল গড়ে তোলায় এর কারণ বলে স্বীকার করলেন বিসিক চেয়ারম্যান। ৭৪টা শিল্পনগরীর মধ্যে আমার ২০টি স্থাপিত হয়েছে অর্থনৈতিক সম্ভাব্যতার পরিবর্তে রাজনৈতিক বিবেচনার উপর, অর্থাৎ পলিটিক্যাল ডিসিশন, যেখানে এটার ওই ধরনের শিল্প গড়ে ওঠার ফিজিবিলিটি নাই। বর্তমানে দেশের ৭৪টি বিসিক শিল্পনগরীতে প্লটের সংখ্যা ১০,৩৩৮টি। শিল্পনগরীগুলোতে উৎপাদনরত শিল্প ইউনিট ৪,২৭৮টি আর বন্ধ ইউনিট ৩১১টি। প্রণোদনার অভাবে এসব শিল্পনগরীর উদ্যোক্তারা পিছিয়ে পড়ছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের। গার্মেন্টস ফ্যাক্টরি কিছুদিন একটু সাপ্লাই চেইন বন্ধ হয়ে গেল, সন্ত্রাস হলো, হলো, এই জন্য তাদের কিন্তু প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, তারা প্রণোদনা পাচ্ছে। কিন্তু কুটির শিল্পের মালিক যারা, তারা সেই স্টেজে যেতে পারে না বলে কুটির শিল্পের প্রণোদনা কিন্তু পাওয়া কঠিন এবং আজ পর্যন্ত পেয়েছে কিনা সন্দেহ। এসব শিল্পনগরীতে উৎপাদিত পণ্যের ৫৮ ভাগই রপ্তানিযোগ্য বলে জানান শিল্পমন্ত্রী। শিল্পনগরীগুলোর উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি। বিসিককে দেশের শিল্পায়নের অভিযাত্রার রোল মডেল হিসাবে তুলে ধরতে সরকারের পক্ষ থেকে সম্ভব সব ধরনের নীতি সহায়তা দিতে আমরা বদ্ধপরিকর। মাত্র ১ কোটি টাকা দিয়ে যাত্রা শুরু করে বর্তমানে বিসিক শিল্পাঞ্চলের বিনিয়োগ প্রায় ১৭,০০০ কোটি টাকার মতো। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব সুকোমল সিংহ চৌধুরী এবং জনাব জালাল উদ্দিন আহমেদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। জনাব চৌধুরী, আমরা প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে রাজনৈতিক বিবেচনা, যেখানে বিসিকে চেয়ারম্যানই বলছেন রাজনৈতিক বিবেচনায় এই যে শিল্পনগরীগুলো হয়ে থাকে বিসিকের, এটা হয়ে থাকে। এর ফলে কি আপনার মনে হয় যে কখনো কাজে কর্মের ক্ষেত্রে আপনারা কাজ করছেন এসএমইর উন্নয়ন নিয়ে, ওই মূল উদ্দেশ্য ব্যাহত হয় যখন শিল্প প্লটটাই হয় রাজনৈতিক বিবেচনায় যদি হয়ে থাকে? এটা কতটা শিল্প এসএমইর উন্নয়নে ব্যাহত হচ্ছে? আপনাকে ধন্যবাদ। আসলে আমি মনে করি যে রাজনীতি জিনিসটা আসলে আমাদের যে পলিটিক্যাল লিডারশিপ, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা, জনগণের উন্নয়ন সাধন করা। সব কিছুই হবে কিন্তু জনগণের উন্নয়ন কেন্দ্রিক। এবং যদি কোনো সরকার জনগণের উন্নয়ন করতে চায়, অর্থনৈতিক উন্নয়নের দিকে তার দৃষ্টিভঙ্গি থাকে, তাহলে তার যে ডিসিশনগুলো হবে সেটা হবে জননন্দিত ডিসিশন, মানুষের ভালো করার জন্য ডিসিশন। তো সেই ক্ষেত্রে প্রকৃত রাজনৈতিক সিদ্ধান্ত যদি হয় এবং যদি গভর্নমেন্টের ঠিকই ওই ধরনের অবজেক্টিভ থাকে, তাহলে এটা অত্যন্ত ভালো। তবে যদি এমন কোনো সিদ্ধান্ত হয় যে গভর্নমেন্টের কোনো কিছু প্রভাব খাটিয়ে কেউ এটার অপব্যবহার করে, সেক্ষেত্রে এসএমইর উন্নয়ন কি সম্ভব কিনা? আমি তো মনে করি যে এসএমই বর্তমান সরকার আসার পর থেকে এসএমই উন্নয়নে যে ধরনের কাজ আমরা করছি, এটা গভর্নমেন্টের সাপোর্ট ছাড়া হতো না, এবং গভর্নমেন্টের সাপোর্ট আছে বলেই কিন্তু এত কাজ হচ্ছে। ধন্যবাদ জনাব চৌধুরী। জনাব আহমেদ, আপনি দীর্ঘদিন বিসিকে কাজ করেছেন, আপনি আপনার কর্মজীবনে কখনো কি দেখেছেন যে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় কোনো একটা শিল্পনগরী স্থাপিত হচ্ছে? ধন্যবাদ। আসলে এটা হয়েই থাকে এবং যেটা চেয়ারম্যান সাহেব কিছু বললেন, আমরা প্রতিবেদন দেখলাম। সুতরাং এটা একটা ওপেন লাইসেন্সই দেওয়া হলো, চেয়ারম্যান সাহেব যেহেতু বলেছেন, তো এটা হয়েই থাকে। এবং যেহেতু তারা জনপ্রতিনিধি, তারা নিজেদের এলাকায় উন্নয়নের জন্য চিন্তা ভাবনা করে, কিন্তু এর যে প্রধান বাধাটা সেটা কিন্তু তারা দেখেন না। প্রপার ফিজিবিলিটি স্টাডি যদি তারা করতেন যে ওখানে শিল্প হবে কি না, বা শিল্প হওয়ার যে প্রতিবন্ধকতাগুলো কি, সেগুলো যদি ওনারা দেখতেন, তাহলে কিন্তু এটা হতো না। আজকে ১৯৬০-এর দশকে আপনারা দেখবেন বরিশালে শিল্পনগরী হয়েছে, সে বরিশালের শিল্পনগরী কিন্তু অর্ধেকটাই ফাঁকা, এখনও কিন্তু শিল্প হচ্ছে না। আবার আর একটা কথা না বললেই নয়, ১৯৮৫ সালে
তখন শামসুল হুদা চৌধুরী সাহেব স্পিকার ছিলেন, ওনার পছন্দ মতো একটা জায়গায় মুক্তাগাছায় ওনার নির্বাচনী এলাকা নির্বাচনী এলাকায় শিল্পনগরী করা হলো, কিন্তু সেই শিল্পনগরী এখনো ফাঁকা মাঠ হিসেবে পড়ে আছে, অথচ সেটা ফিজিবল, কিন্তু কেন যে হচ্ছে না এটা তো আমরা বলতে পারবো না। তাহলে কি আমরা এই কথা কনক্লুশন আসতে পারি যে রাজনৈতিক বিবেচনায় করার আগে অর্থনৈতিক বিবেচনায় মোটেই আনা হচ্ছে না? জি, এটাও ঠিক। তারপর আরেকটা জিনিস এখানে বিবেচনা করা উচিত, বিসিকে একটু ফ্রিডম দেওয়া উচিত, যেটা ফ্রিডম নাই, টোটালি তারা সরকারের সঙ্গে আষ্টমিষ্টি এমনভাবে বলা, ছোট্ট একটা ডিসিশন নিতে গেলে মন্ত্রণালয়ে ছুটে যেতে হয়। এটা যেহেতু তাদের একটা শক্তিশালী বোর্ড আছে, সেই বোর্ডের শক্তিশালী তাদের ভূমিকা রাখা উচিত, এটা আমি মনে করি। এবং বিসিককে কিন্তু ক্ষমতা দেবে সরকার। সরকার যেহেতু যখনই একটা সরকারি প্রতিষ্ঠান, তবে বিসিকে কিভাবে গড়বে সেটা কিন্তু মেইন হচ্ছে গভর্নমেন্টের যারা লিডার্স, দে উইল ডিসাইড যে আমি বিসিককে এই খাতে আমি এইভাবে কাজে লাগাতে চাই। এবং সেইভাবে কিন্তু যদি ওরা বিসিক এখন যেভাবে কাজ করছে, আমার মনে হয় এটা অনেক পরিবর্তন করা দরকার এবং অনেক পরিবর্তনের সুযোগও আছে। আমরা বিভিন্ন দেশের এক্সপিরিয়েন্স নিলে আমরা বুঝতে পারি যে বিভিন্ন দেশে ক্ষুদ্র এবং মাঝারি কটেজ যে এন্টারপ্রাইজগুলো আছে, এগুলাকে কিভাবে এই প্রতিষ্ঠান বিসিকের মতো প্রতিষ্ঠান সহায়তা করছে। আমরা বাইরের এক্সপিরিয়েন্স দিতে পারি, ডেভেলপিং কান্ট্রির এক্সপিরিয়েন্স, বিভিন্ন দেশে ভালো ভালো অভিজ্ঞতা আছে। তো সুতরাং আমার মনে হয় ওই অভিজ্ঞতা কাজে লাগালে আমরা বিসিককে একটি শক্তিশালী প্রতিষ্ঠান এবং বিসিকের যে বর্তমান লিডারশিপ আমি অ্যাপ্রিসিয়েট করি, বর্তমান চেয়ারম্যান হি ইজ ওয়ার্কিং ভেরি ওয়েল, তাকে সাপোর্ট দিতে হবে, এই জন্য কিছু পলিসি করতে হবে। যে কথা যে অভিযোগটা উনি এনেছেন এটা গুরুতর একটা অভিযোগ, এইটার সমাধান করার জন্য আসলে আমাদের কাজ করা উচিত। জনাব আহমেদ, আপনি আপনার চাকরি জীবনে আপনি নিশ্চয়ই জানেন যে একটি শিল্পনগরী করতে হলে তার কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন। আপনি কি এই বিষয়টা আমাদের বলবেন, যখন এই সিদ্ধান্ত নেওয়া হয় তখন কোন কোন বিষয়গুলো বিবেচনা আনা? না, আমাদের যে টিম আছে সেখানে বেসিকের বিভিন্ন সেক্টর থেকে, আমাদের বেসিকে কিন্তু অর্থনীতিবিদ আছে, প্রশাসক আছে, ইঞ্জিনিয়ার আছে, সেই সব টিম গঠন করে কিন্তু তারা ফিজিবিলিটি স্টাডি করে। আচ্ছা, ফিজিবিলিটি স্টাডি করে তারা কিন্তু সাইট সিলেকশন করে এবং সেখানে কোনো অস্বচ্ছতা নেই। কিন্তু অস্বচ্ছতার প্রশ্নটা ওখানেই আসে যখন পলিটিক্যাল প্রভাবটা আসে। আমারটা দেখো মানে কিন্তু ওটা অর্ডার হয়ে যাচ্ছে। এই অর্ডারটা মেনটেন করতে গিয়ে কিন্তু বাংলাদেশের এখন ৭৪টি শিল্পনগরী, জি জি, বাংলাদেশের জেলা হচ্ছে 64টা, জি। তো তাহলে তো সবখানেই আছে, তাহলে সমস্যাটা কোথায়? দুটো তিনটে ডিস্ট্রিক্টে এখনো হয়নি। সেটা কোথায়? মাগুরাতে হয় নাই, মাগুরায় হয়নি, আর বান্দরবনে হয় নাই। বান্দরবানে হয়নি। বান্দরবানে কি সেখানে কোনো রাজনৈতিক প্রভাব এখন কাজ করেনি? হয়নি, কিন্তু যেহেতু ঝালকাঠির এখন মিনিস্টার সাহেব এসে গেছেন, হ্যাঁ, ওনার আসার সঙ্গে সঙ্গে কিন্তু ঝালকাঠি আইডিপিতে, ওনার নির্বাচনী এলাকা এটা ঝালকাঠি, জি, এটা অ্যাডপ্ট হয়ে গেছে। সামনে আইডিপিতে কিন্তু ঝালকাঠি অ্যাড হয়ে গেছে। এই সেখানে হবে কিনা আমি জানি না, কিন্তু ওনার অ্যাড হয়ে গেছে অলরেডি। কিন্তু আমি বলছি যে এই যে মাগুরাতে হয়নি, কিন্তু সেখানে কি কোনো বান্দরবনে হয়নি। আচ্ছা, যেখানে করা হচ্ছে সেইখানে যে ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে, এটার চূড়ান্ত সিদ্ধান্ত কে নেয়? বিসিক নেয় নাকি মন্ত্রণালয় নেয়? এটা বেসিক বোর্ড আছে, বোর্ডের মাধ্যমে একটা সিদ্ধান্ত। সেই বোর্ডে কিন্তু সিদ্ধান্ত ওই সুতোর টানটা আছে, সেখানে তো আপনি কিছু করতে পারবেন না। আমরা যেমন এসএমইতে যখন কাজ করছি, আমি একটা জিনিস বিশ্বাস করি, যদি গভর্নমেন্টের যদি পজিটিভ ডিরেকশন থাকে, যেমন আমাদের গভর্নর সাহেব, উনি এসএমই এবং কৃষির ক্ষেত্রে যে সিদ্ধান্ত চাচ্ছেন নিচ্ছেন, নোবডি ইজ অবস্ট্রাক্টিং। গভর্নমেন্ট বলছে না যে তুমি এটা করবে না, করছেন। এবং সেই ক্ষমতা যদি উনি প্রয়োগ করতে যা চায় এসএমই এবং কৃষির ভালোর জন্য, হি ইজ ডুইং দ্যাট। এবং ফলে আজকে এই দুইটা সেক্টর কিন্তু এগিয়ে যাচ্ছে। সুতরাং প্রথম কথা হচ্ছে যে গভর্নমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে আমি বেসিককে কিভাবে পরিচালনা করব, এবং বেসিকের কিছু স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, অর্গানাইজেশন চেঞ্জ করতে হবে, কিছু অ্যাক্টের বিষয় আছে। আমাদের দেশে কিন্তু স্মল এন্টারপ্রাইজ অ্যাক্টও নেই, বেসিক কিভাবে কাজ করবে। বিষয় আমি আপনাকে বলি যে আমাদের দেশে অনেক সরকারি প্রতিষ্ঠান রয়েছে বা সাংবিধানিক প্রতিষ্ঠানও রয়েছে যেখানে দেখা যায় তাদের ক্ষমতা থাকে কিন্তু তারা সেই ব্যক্তিগুলো প্রয়োগ করতে পারেন না। এটা একটা বড় সমস্যা আমাদের সবখানে, মানে লিডারশিপ কোয়ালিটি তারা এক ধরনের পিছুটান তাদের মধ্যে বোধ করে, সেটা হয়তো এবিসি কেও আছে। আমি আরেকটা বিষয় আপনাকে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আপনারা এসএমই উন্নয়নে কাজ করছেন, বিসিকেও যে শিল্প প্রতিষ্ঠান হয় সেগুলো মূলত এসএমই, এই দুটো অর্গানাইজেশনের মধ্যে আসলে সমন্বয় আপনি দেখেন। একটা সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন। এসএমই উন্নয়ন যদি করতে হয় তাহলে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কোঅর্ডিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আপনি বলেন তো, বাংলাদেশে কি গভর্নমেন্ট থেকে কোনো ধরনের ইনস্ট্রাকশন আছে যে প্রতিটি এসএমই প্রতিষ্ঠান কোঅর্ডিনেট করে কাজ করবে? নাই। কিন্তু আমরা করছি। আমরা কেন করছি? আমরা যেহেতু গভর্নর সাহেবের নির্দেশনা আছে তোমরা সবার সাথে যোগ নিয়ে কাজ করো, বলে আমরা কিন্তু বিসিকের সাথে এখন কাজ করছি। এসএমই ফাউন্ডেশনকে ডাকছি আসো, বিভিন্ন সংগঠনকে ডাকছি আসো, কিন্তু এইটা থাকবে ফ্রম দ্য গভর্নমেন্ট লেভেল, স্ট্রং ডাইরেক্টিভ থাকবে যে অল দ্য অর্গানাইজেশন উইল ওয়ার্ক টুগেদার।
ধন্যবাদ জনাব চৌধুরী। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো এখান থেকে। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুঝিলে। আজ আমরা আলোচনা করছি বিসিক শিল্পনগরীর উন্নয়ন এই নিয়ে। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের এসএমই কনসালটেন্ট এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের প্রাক্তন মহাব্যবস্থাপক সুকুমার সিংহ চৌধুরী এবং বিসিকের সাবেক উপমহাব্যবস্থাপক জালালউদ্দিন আহমেদ। জনাব আহমেদ এবং জনাব চৌধুরী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব আহমেদ, এবারে প্রশ্ন আপনার কাছে। বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম, সেখানে বলা হচ্ছিল যে জনাব চৌধুরী বলছিলেন যে বিসিক এবং বাংলাদেশ ব্যাংক একসাথে কাজ করে এসএমইর উন্নয়ন নিয়ে। আমার প্রশ্ন আপনার কাছে যে আপনি দীর্ঘদিন কাজ করেছেন, আপনার অভিজ্ঞতা কি বলে যে বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সির মধ্যে আছে, তার মধ্যে একসাথে এই সমন্বয় আসলে থাকে কিনা? এখন এই সমন্বয়হীনতা কিন্তু এটা রিসেন্ট দেখা যাচ্ছে, কিন্তু আগে সমন্বয়হীনতা ছিল না। আপনি যখন কাজ করেন তখন ছিল না? তখন আমরা কিন্তু খুব ইউনিকলি কাজ করেছি এবং ব্যাংক এবং আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল এবং আমার কাছে সুপারিশ পাঠাতাম, ব্যাংক সে সুপারিশ মানতো এবং সেই ইনভেস্টমেন্টগুলো হতো। এখন কিন্তু ব্যাংক সরাসরি সেগুলো করে, অনেক প্রাইভেট ব্যাংক করছে। প্রাইভেট ব্যাংক করার পরে কিন্তু সেক্ষেত্রে তো একসাথে করার কথা না। আগে বিনিয়োগের ব্যবস্থাটা এইভাবে ছিল, বেসিক ব্যাংকের সঙ্গে চাইছিল, যার জন্য এটাকে ইজি করার জন্য বেসিক ব্যাংক পর্যন্ত হয়েছে। কিন্তু তারপরে বেসিক ব্যাংক এখন বেসিকের সঙ্গে সম্পৃক্ত নয়, শুধু নাম কাগজে বেসিকের চেয়ারম্যান ওখানকার ডাইরেক্টর, নীতি নির্ধারণে ঠিক মতো কাজ করতে হবে। তো সুতরাং একটা কম্প্যাক্ট নীতি না থাকলে যেটা হয় আর কি, সেটা হচ্ছে না। তো সেটা আমার মনে করি শিল্পমন্ত্রী এখন নতুন বেশ শক্তিশালী একটা মন্ত্রণালয় আমরা পাবো হয়তো, তার নেতৃত্বে এটাকে একটা ইউনিফাইড করা উচিত, যে বিভিন্নভাবে ব্যবসা একদিকে দেখি, বিনিয়োগ বোর্ড একদিকে দেখি, বেসিক একদিকে দেখি, শিল্প মন্ত্রণালয় একদিকে দেখি, কে শিল্পের জন্য ভালো কাজটা করছে। তো এটার একটা ইউনিফাইড দিকটা থাকা উচিত, একমুখী হওয়া উচিত আমি মনে করি। আরেকটি বিষয় দেখেন আপনি, এই যে ক্রেডিট ডিসবার্সমেন্ট, রাইট, ব্যাংকগুলো তো দেওয়ার মানে দিতেই হবে, ব্যাংকের কাজই তো ঋণ দেওয়া, এবং আমরা বর্তমানে ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে যাচ্ছে। বেসিক নিজেও কিন্তু ঋণ দিচ্ছে, বেসিক কিন্তু ঋণ দিচ্ছে। আচ্ছা, তারপরে বিভিন্ন অর্গানাইজেশন, আপনার কর্মসংস্থান ব্যাংক ঋণ দিচ্ছে, আনসার বিডিবি ব্যাংক ঋণ দিচ্ছে, প্রচুর অর্গানাইজেশন ব্যাংক না হওয়ার সত্ত্বেও কিন্তু ঋণ দিয়ে যাচ্ছে। তো এই যে ঋণ দিয়ে যাচ্ছে নন ব্যাংকগুলো, যে ব্যাংক না কিন্তু তারা ঋণ দিচ্ছে, বেসিক নিজে ঋণ দিচ্ছে, ব্যাংকগুলো ঋণ দিচ্ছে, কি হচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য রিয়েল ফিল্ড, হুইল লুক ইনটু ইট, কে দেখবে? সুতরাং এই সমস্ত বিষয় একটা কোঅর্ডিনেশন দরকার। আমি যেটা বলছি বারবার একই কথা, সমন্বয় দরকার। এখন আমরা যেটা সমন্বয় করছি, আমরা বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সমন্বয় কিন্তু এখন আমরা করছি, কারণ এসএমই উন্নয়ন সমন্বয় ছাড়া হবে না। আমরা সমস্ত অর্গানাইজেশন বিসিকের চেয়ারম্যানের সাথে মিটিং করেছি, ওইখানে গিয়ে আমরা বিভিন্ন জায়গাতে ক্লাস্টার ডেভেলপমেন্ট করার জন্য প্ল্যান করছি। বাংলাদেশে কিন্তু কিছু ক্লাস্টার অলরেডি ছড়িয়ে ছিটিয়ে আছে, তো ওইটাতে আমরা ডেভেলপ করতে হাত দেই না কেন? আমরা এই নতুন নতুন আলাদা আলাদা না করে যে ক্লাস্টারগুলো আছে সেগুলোতে তো আমরা কাজ করতে পারি। জনাব আহমেদ, আপনার কি মনে হয় যে ঠিক এখন যেটা সামনে চ্যালেঞ্জ বিসিকের শিল্পনগরীর উন্নয়নের ক্ষেত্রে, মূল চ্যালেঞ্জটা আসলে কোথায়? সমন্বয়ের যদি কথা বাদ দেই আমরা, আর যদি আমরা রাজনৈতিক বিবেচনার কথা না বলি। না, আসলে ডেভেলপমেন্ট যে হয়নি তা না, ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে। এবং 80-র দশকে আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিসিকে হচ্ছে বাংলাদেশের শিল্প উন্নয়নের একমাত্র প্রতিষ্ঠান, সবাই বিসিকের দিকেই তাকিয়ে থাকতো। এবং 80-র দশকে আপনারা লক্ষ্য করবেন প্রথম শিল্প মেলা হয়েছিল, তার প্রধান উদ্যোক্তাই ছিল কিন্তু বিসিক। সেই শিল্প মেলাকে তখন বাণিজ্য মন্ত্রণালয় করে। তো লক্ষ্য করুন, শিল্প মেলা হচ্ছে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় করছে। তো এই যে ডাইভার্সন হয়ে যাচ্ছে এইভাবে হলে তো হবে না। যে যার মতো ক্ষমতা আছে, ক্ষমতা দখল করে নিয়ে যাচ্ছে। আমার মনে হয় এই বাণিজ্য মেলার উদ্দেশ্য চেঞ্জ হয়ে পরিবর্তন হয়েছে। সেখানে শুধু কেনা বেচাটাই হচ্ছে, সেখানে কত ম্যানুফ্যাকচারার আসছে, শিল্প উন্নয়নের কথা বলা, শিল্প উন্নয়নের সেমিনার করা, যেটা বাণিজ্য মেলার প্রথম এই আপনার সংসদ প্লাজার দক্ষিণ প্লাজা এটা হয়েছিল, যে রহমানের সময় আমার মনে আছে, প্রথম শিল্প মেলা হয়েছিল বিসিকের উদ্যোগে। এবং বিসিকের যে ইনফ্রাস্ট্রাকচার, 64টা জেলায় আমাদের কিন্তু নিজস্ব অফিস আছে, শিল্প সহায়ক কেন্দ্র, এটা অন্য কোনো প্রতিষ্ঠানে নাই। আমরা নিবিড়ভাবে লোন দেওয়ার পাশাপাশি আরেকটা কাজ করে থাকে, সেটা হচ্ছে যে ট্রেনিং এর। হ্যাঁ, আমরা উদ্যোক্তা উন্নয়ন সেইটা কি অবস্থা? উদ্যোক্তা উন্নয়ন ট্রেনিং দিই, মার্কেটিং এর উপরে ট্রেনিং দিই, ম্যানেজমেন্টের উপরে ট্রেনিং দিই। তারপরেও অনেক শিল্প এলাকায় অনেক প্রতিষ্ঠান, প্রায় 300টার মতো প্রতিষ্ঠান এখন রুগ্ন শিল্প হিসেবে পরিগণিত। কেন? প্রবলেমটা হচ্ছে বিসিকে একটা সরকারি প্রতিষ্ঠান, এবং আমি মনে করি মোর দ্যান সরকারি হয়ে গেছে এখন আমলারা থেকে। এমন অবস্থা হচ্ছে যে কেউ কাজে হাত দিতে চায় না। আগে কিন্তু বেসিকের যারা অফিসার কিন্তু তারা কিন্তু কর্মী,
তারা যে কাজগুলো করতে পারে, আমার মনে হয় ওই বিনিয়োগ বোর্ডের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর, যতগুলো ডাইরেক্টর থাকেন, ওই একজন আমাদের এক্সটেনশন অফিসারের ধারে কাছেও নাই। তারা যে কাজ জানে, বেসিক জিনিসটা, সেই বেসিককে আপনি তাহলে কি বলতে চাচ্ছেন যে বিসিকে পুরোপুরি চালাবে বিসিকে যারা কর্মী তারাই করবে? বা না, তাদের মাধ্যমে কাজটা তুলে আনা। আজকে এসএমএর কথা বলা হচ্ছে, এই এসএমএর কিন্তু মাথা থেকে, বিসিকের মাথা থেকে এসে এসএমই। এসএমএর যে মূল প্রজেক্ট প্রপোজালটা কিন্তু এসএমই করেছে। ডক্টর আয়ুব তখন অ্যাডিশনাল সেক্রেটারি ছিলেন, উনি বিসিকের অফিসারদেরকে নিয়ে কিন্তু এসএমই তৈরি করেছেন। সেই এসএমই যদিও এখন আলাদা কাজ করছে। তো এই বিসিক আরেকটা যেমন এসএমই ফাউন্ডেশন করেছে, জি। রাইট, বিসিক আছে আরেকটা এসএমই এখন ফাউন্ডেশন। এটা এই তাহলে আবার আরেকটা প্রতিষ্ঠান তৈরি হলো, আরেকটা প্রতিষ্ঠান তৈরি হলো। দরকার ছিল আদৌ? আমার তো মনে হয় প্রতিষ্ঠান তো উদ্দেশ্য ছাড়া করা ঠিক না। হ্যাঁ। তো যদি বিসিককে দিয়ে পারপাস সার্ভ হতো, তাহলে আরেকটা প্রতিষ্ঠান কেন করা হয়? তাহলে কি বিসিকে দরকার নাই? বিসিকের দরকার তো অবশ্যই আছে। আচ্ছা। আমি তো বলছি বেসিককে শক্তিশালী করতে হবে, এবং বিসিকের যে চেয়ারম্যান, বিসিকের যে বোর্ড, দে ক্যান টেক অল সর্টস অফ ডিসিশন। যে কোনো ডিসিশন কেন মন্ত্রণালয়ে যেতে হবে? হোয়াই? দে ক্যান ডু দ্যাট। এইটা গভর্নমেন্ট করে দিতে পারে ইজিলি। বেসিক উইল ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি। কিছু কিছু ক্ষেত্র আছে, যদি বড় স্যাংশনের ব্যাপারে এটা অন্য জিনিস, কিন্তু কিছু চেয়ারম্যান এবং বোর্ড ক্যান ডু অল দ্য থিংস। আমি তো মনে করি কঠিন কোনো বিষয় না, কিন্তু কেন করছে না? গভর্নমেন্ট শুড ইন্টারফেয়ার। তাদের অসুবিধাটা কেন সমস্যা কোথায়? তাদের তো অসুবিধা দেখি না, তারা তো সরকারের টপ লেভেলের অফিসার, তারা অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি লেভেলের জয়েন্ট সেক্রেটারি, তারা তো ডিসিশন নিজেরাই দিতে পারে, কিন্তু কেন যে করে এটা বুঝি না। আচ্ছা, আমরা বলছিলাম বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান রুগ্ন হয়ে থাকে। বিসিকের যে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে বেশ কিছু কাজ, ট্রেনিং একটা অংশ। ট্রেনিং এ পাশাপাশি তারা মার্কেটিং এর বিষয়গুলো কি পরামর্শ দিয়ে থাকে? সেইখানে কেমন করে দিয়ে? মার্কেটিং এর ট্রেনিং দেওয়া হয়, মার্কেটিং ইনফরমেশন দেওয়া হয়। আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট রয়েছে, আলাদা একজন জিএম আছে আর আলাদা একজন ডাইরেক্টর রয়ে গেছেন। তারা বিভিন্ন ফ্যাসিলিটিগুলো সাপ্লাই করে। টেকনোলজি একটা ডিপার্টমেন্ট আছে, তারা টেকনোলজির উপরে ইনফরমেশনগুলো দেয়। বিভিন্ন ইন্ডাস্ট্রি, শিক ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য তারা টেকনোলজি এনহ্যান্স করার জন্য কাজ করে। আর প্রমোশন এক্সটেনশন ডিভিশন তো আছেই, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য, এস্টাবলিশমেন্টের জন্য তারা কাজ করে। আমরা রিসেন্টলি একটা উদ্যোগ নিয়েছি, বিসিকের একটা ট্রেনিং ইনস্টিটিউট স্কিটি। আমরা নিজস্ব উদ্যোগে স্কিটির সাথে যোগাযোগ করলাম, বিসিকের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে আমরা স্কিটিতে গেলাম। আচ্ছা, স্কিটিতে গিয়ে বললাম যে তোমাদের যারা ট্রেনিং নিচ্ছে ওদেরকে আমাদের সাথে লিঙ্কেজ করে দাও, আমরা ওদেরকে বিভিন্ন ব্যাংকে লিঙ্কেজ করে দেবো। গুড প্রপোজাল। কিন্তু এইটা আমরা শুরু করেছি, কিন্তু এইটা আমরা কতদূর মানে সাকসেসফুলি নিতে হবে এগিয়ে। সব সাইড থেকে কোঅপারেশন লাগবে, একা তো আমরা চাইলে হবে না। তারপরে আমরা কি করি, এবং কয়েকটা টিম আমি থাকা অবস্থায় ট্রেনটি আসার পরে আমার এখানে বসে কথা বলে আমি তাদেরকে বিভিন্ন ব্যাংকে লিঙ্কেজ করে দিয়েছি, এবং তাদেরকে বুঝিয়ে দিয়েছি যে এসএমই কি, তোমার উদ্যোগটা কি, তুমি কি করবে, তোমার কি করতে হবে, সমস্ত ইনফরমেশন দিতে পারি। জনাব আহমেদ, আপনার কি মনে হয় যে বিসিকের যে টিম রয়েছে তারা এই যে এভার চেঞ্জিং বিজনেস ওয়ার্ল্ড, এটার সাথে তারা মানে খাপ খায় চলতে পারবে কিনা, বা তারা মানে একদম আপ টু ডেট ইনফরমেশন বা পরামর্শ দিতে পারবে কিনা? এখানে একটা ইনফরমেশন দেওয়া দরকার বলে মনে করছি। সেই 60-এর দশক, 1957 সালে বঙ্গবন্ধুর স্বপ্নের গঠিত হয়েছে বেসিক। সেই বেসিক কিন্তু বাংলাদেশের প্রচুর সার্ভিস দিয়েছে, কিন্তু বেসিকের 1985 সালের পর থেকে কিন্তু কোনো জনবল নিয়োগ নেই। নতুন ব্লাড যদি না আসে, আর রিটায়ার হতে হতে এখন বোধহয় 250-300 অফিসার হয়ে গেছে, যেখানে 1500-1400 অফিসার থাকার কথা। তো এই নতুন অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এবং নতুন ব্লাড এনে বেসিকই করতে হবে ফিল্ড লেভেলে। বিভিন্ন দেশে আপনাকে আমি যেটা বলে এসেছি যে প্রত্যেকেরই জানা দরকার, এমএসএমই মিনিস্ট্রি আছে, এমএসএমই অ্যাক্ট আছে। আচ্ছা, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য আলাদা মিনিস্ট্রি, আলাদা মন্ত্রী, দে আর ওয়ার্কিং সোললি, কারণ এসএমই ছাড়া তো নো ডেভেলপমেন্ট, কিছুই হবে না। সুতরাং এটা করতেই হবে। এবং আপনার কি মনে হয় তাহলে শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকলে হবে না? না, হবে না। আমি বললাম তো স্পেশাল ফোকাস দিতে হবে। ইউ হ্যাভ টু গিভ স্পেশাল ফোকাস, এবং স্পেশাল ফোকাস দিতে গেলে এবং প্রায়োরিটি দিতে গেলে ইউ হ্যাভ টু মেক এ সেপারেট মিনিস্ট্রি, ইউ হ্যাভ টু মেক সাম মিনিস্টার চার্জ থাকবে। বিসিককে শক্তিশালী করতে হবে। যেমন কিছু কিছু দেশে, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে সেখানে একটা অর্গানাইজেশন আছে, এনএসআইসি, ন্যাশনাল স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন অফ ইন্ডিয়া। ধন্যবাদ জনাব চৌধুরী, ধন্যবাদ জনাব আহমেদ। সময় স্বল্পতার জন্য আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছেলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।